গোপালগঞ্জের কালকের যে একটা দৃশ্য থেকে আমি বলি, সেখানে সেনাবাহিনী পরবর্তীতে তাদেরকে ওখানে যে ট্রেনিং দিছে এবং আব্বা আব্বা বইলা সেই ট্রেনিংটা তারা গ্রহণ করছে, তারাও সেনাবাহিনীতে যোগ দিছে। বাংলাদেশের হিন্দুদের নিয়ে, বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে আর একটা, আমি রিপিট করছি, আর একটা অসভ্যতা আর একটা নির্যাতনের ঘটনা যদি আমি বাংলাদেশ থেকে শুনতে পাই, তাহলে এই যে কভারেজ জবাব চায় বাংলাতে ময়ূকের, সেটা আরো ডাবল হবে, সেটা আরো অ্যাগ্রেসিভ হবে, সেটা আরো চোখে চোখ রেখে জিজ্ঞেস করবে মোহাম্মদ হিন্দু বাড়ি যে হামলা এটা হচ্ছে হাসিনার প্ল্যান সি। আমার মতে এটা সজীব ওয়াজেদ এবং হাসিনার উস্কানিতে এই হামলাগুলা একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে একটা বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করারই একটা কৌশল মাত্র। আর ইন্ডিয়ার যে আপনার মিডিয়াগুলো দেখাচ্ছে, এটা মনে হচ্ছে যে মাঠ থেকে মাসির দরদটাই বেশি দেখানো হচ্ছে। আচ্ছা, আমি আজকে দুইটা প্রশ্ন আবুল কালাম আজাদ ভাই এবং চক্রবর্তীকে দুইজনকে দুইটা করে চারটা প্রশ্ন করবো, খুব সংক্ষেপে। মনির ভাই সময় দিবেন। আজাদ ভাই, আপনার আপনার সাধারণ সম্পাদক সবসময় বলে আসছে যে 5 লক্ষ লোক মারা যাবে, যার কারণে আপনারা প্রায় 10 বছরের উপরে টানা ক্ষমতা ছাড়েন নাই প্রথমবারের পরে। তাহলে 5 লক্ষ লোক মারা যাওয়ার কি আপনি যে হিসাব দিলেন, এখানে আপনার মালের হিসাব দিলেন, যান নিয়ে অতটা আপনার শঙ্কিত বলতে আপনার বক্তব্য আমি দেখি আসি নাই। আমাকে উত্তরটা দিয়ে যাবেন। আপনি আপনার বক্তব্য বলে আসছেন যে আমাদেরও কিছু ভুল ছিল, আপনি ভুল স্বীকার করতেছেন না, সন্দেহ করতেছেন কিছু ভুল ছিল। আপনি আবার বলতেছেন যে আসুন আমরা সকলে মিলে দেশ গড়ি। 16 বছর আপনি দেশ গড়ার সুযোগ পাইও আপনি দেশ গড়তে পারেন না। আপনি এখন মনে করেন যে ভাওতাবাজি কথাবার্তা বলতেছেন বলে আমার কাছে মনে হয়। আপনি জানেন আত্মসমালোচনা আপনি দেখেছেন। আমি সংক্ষিপ্ত করতেছি। আত্মসমালোচনা আপনি 16 বছর দেখেছেন, আজকে দেখেছেন। শহীদ জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান কি বলছে, নিজের কার্টুন নিজে ফেসবুকে পোস্ট করে আত্মসমালোচনা কি স্বাধীন দেশে এটা দেখিয়ে দিয়েছে। আমি এবার আশা করি চক্রবর্তী সাহেব আপনাকে বলতেছি, আপনি বলতেছেন যে ভারত আমাদের কি, তাহলে এই ভারতের আপনি বর্ডারে গিয়ে কেন কান্নাকাটি করতেছেন, কেন মিডিয়াটা কি বর্ডারে গিয়ে নাটক সাজাতেছেন? আমার কাছে মনে হচ্ছে যে আপনাকে রিমান্ডে নিয়ে ভালো করে ধরা হইলে আপনি বলতে পারবেন যে এই সাম্প্রদায়িক হামলার জঙ্গি সৃষ্টি করার পিছনে আপনার কতটুকু হাত আছে। এবং আপনি আরেকটা কথা বলেছেন যে আমাদের দিকে কেউ দেখে না। আপনি জানেন এই 16টা বছর আপনি ইসলামিক ফাউন্ডেশন গুলোর মধ্যে আপনার হিন্দু লোক ছিল। আপনারা চাকরি থেকে সবকিছুতে আমাদের মাওলানা সাহেব বলে গেছে আপনাদের অগ্রাধিকার সবচেয়ে বেশি ছিল। তারপর আপনি বলে গেলেন যে আমাদেরকে কেউ দেখে না। আপনার এই সময়টা ছিল কি আপনাদের এই দফাগুলো আদায় করার জন্য? আর আপনাদের যে হিন্দুদের আপনাদের হামলা হয়েছে, এই হামলাগুলো আওয়ামী লীগ লোক করছে, সমকাল সহ বিভিন্ন পত্র পত্রিকা এগুলো স্পষ্ট, তাদের জবানবন্দি স্পষ্ট। তারপরে কেন আপনি এইভাবে বলতেছেন? ধন্যবাদ মনির ভাই। পথে রক্তের দাগ শুকায় নাই, যে এতগুলো মানুষের আত্মহতির কারণে আজকে আমাদের দেশ স্বাধীন হইল, সেইখানে যে আজকে এই যে সহিংসতা, এই যে অনারজকতা সৃষ্টি করছে, কারা করছে এগুলো দেশের মানুষ কিন্তু ভালো করে বোঝে। আপনি গোপালগঞ্জের কালকের যে একটা দৃশ্য থেকে আমি বলি, সেখানে সেনাবাহিনী পরবর্তীতে তাদেরকে ওখানে যে ট্রেনিং দিছে এবং আব্বা আব্বা বইলা সেই ট্রেনিংটা তারা গ্রহণ করছে, তারাও সেনাবাহিনীতে যোগ দিছে। এখন আমি আজাদ ভাইয়ের একটা কথা থেকে বলছি, সে স্বাধীনতার আগে থেকে পর পর্যন্ত হিসাব করলো কত পার্সেন্ট ছিল, তারপরে আরো কত পার্সেন্ট সংখ্যালঘু ছিল, বা এখন কত পার্সেন্ট আছে। আর একটা হিসাব এই যে হিসাবটা দিল, সেই হিসাবটা তো সে এই বর্তমানে যে এই হয়েছে এটা সম্পূর্ণ সে এটা রিপাবলিক বাংলা থেকে সে এটা সংগ্রহ করছে। তার উচিত এখন রিপাবলিক বাংলা, এখন তো তার দল ক্ষমতায় নাই, তার উচিত এখন রিপাবলিক বাংলায় যায় সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করা। কারণ তাতে আরো সে চ্যানেলটা সংগতি হবে যে বাংলাদেশের একজন অন্তত সিনিয়র রিপোর্টার পাওয়া গেছে। সে বলল স্বাধীনতার পর থেকে পুলিশ কখনো এরকম বিদ্রোহ করে নাই। আপনি কি একবারও শুনছেন যে পুলিশ কি বলছে? আমরা কোনো দলের লেজুর ভিত্তি করব না, আমরা কোনো এই স্বৈরাচারী হাসিনার মতো কোন দল ক্ষমতায় আসলে আমাদেরকে যেন আর ব্যবহার করতে না পারে। তাদের এখন জানের সমস্যা, তারা আত্মসমালোচনায় ভুগছে, এই কারণে তারা এখন কাজে যোগ দিচ্ছে না। ঠিক আছে, আর একটা কথা বলে শেষ করি মনির ভাই, দেখেন আমাদের সবার মরতে হবে। দেখেন আজকে ডাক্তার ইউনূসও আছে, পদ্মা সেতু আছে, কিন্তু যে টুস করে ফেলে দিবে পানিতে সেই লোকটাই নাই। এর থেকে শিক্ষা নেন যে আল্লাহ নামাইতেও পারে, উঠাইতেও পারে। অতএব এগুলো আপনারা মাথায় রাখবেন। ধন্যবাদ। ধন্যবাদ মনির যে আমি রনি ভাইয়ের কথাটার সাথে একটু যোগ করতে চাই। রনি ভাই বললেন যে
আজকে কিন্তু একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সেনাবাহিনীর কাছে বলতেছে যে গায়েবী মামলা, বিএনপি জামাত বলে ধরতে বলতেছে, অথচ জানি তারা অপরাধ করে না। এইভাবে আমাদেরকে অনেক ব্যবহার করা হয়েছে, যে কারণে নিজেরা আজকে পরিচয় দিতে পারি না, পোশাকটা পরতে পর্যন্ত ঘৃণা লাগে। আমরা সেই থেকে পরিত্রাণ চাচ্ছি, এবং এটা আওয়ামী লীগ করেছে, ভবিষ্যতে কেউ করবে সেটাও আমরা চাই না। অন্যায় যে করবে, অন্যায় ন্যায়ের পক্ষে যদি একজন হিন্দু বলে, খ্রিস্টান বলে, মানে যিনিই বলবেন, একজন কৃষক তাঁতিও যদি বলে ন্যায়ের কথা, তারটাই ন্যায়। আবার ইমামও যদি বলে অন্যায়, তারটা অন্যায়। এই সমাজ আমাদের গড়া উচিত। ধন্যবাদ। ধন্যবাদ মনির। জি, ধন্যবাদ এনাম ভাই এবং সম্মানিত আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে যে পরিস্থিতি চলতেছে, এই পরিস্থিতির জন্য সম্পূর্ণভাবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা দায়ী। এর অন্যতম কারণ হচ্ছে শেখ হাসিনা দেশকে হযবরল অবস্থায় রেখে চলে গেছেন। উনি ছাত্রদের কথা যদি আগে শুনতেন তাহলে এরকম পরিস্থিতি হইতো না। বাংলাদেশের প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এবং সমাজের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো বসবাস করছে। আওয়ামী লীগ বাংলাদেশে গায়েবী মামলার সংস্কৃতি চালু করেছে, মানুষকে ধরে নিয়ে ট্রসাল ফেল চালু করেছে, আয়নাঘর সৃষ্টি করেছে। এরকম সৃষ্টি বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে 100 বছরে কারো এরকম হয় নাই। এরকম ছাত্র হত্যা বাংলাদেশের বা পৃথিবীর 100 বছর কোথাও হয় নাই। শেখ হাসিনা যত ছাত্রকে, নিরীহ ছাত্রকে হত্যা করেছেন। আমাদের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি আওয়ামী লীগ স্বীকার করে না, এখনো আওয়ামী লীগ দম মুক্তি করে। বর্তমানে হিন্দুদের ঘর বাড়িতে মন্দিরে হামলা হচ্ছে, এটা আওয়ামী লীগের শেখ হাসিনা এগুলো সৃষ্টি করে দিয়েছেন, এবং উনি যে বিভিন্নভাবে টেলিফোন করতেছেন, এগুলো তো এখন প্রকাশ হইতেছে। তাহলে আমরা কিভাবে ধরে নিব যে আওয়ামী লীগ আমাদের ভালো করেছে, ভালো চায়? বাংলাদেশের সবচেয়ে খারাপ দল হচ্ছে আওয়ামী লীগ, আর সবচেয়ে ভালো দল হচ্ছে জামাত। কারণ এরা সুশিক্ষিত এবং প্রশিক্ষিত। বাংলাদেশের আর কোন দলের মধ্যে প্রশিক্ষণাগার নাই, একমাত্র জামাতের আছে। কিছু হইলে জামাত বিএনপি করেছেন, এখন তো জামাত বিএনপি নাই। আপনি দেখেন, শেখ হাসিনা যদি দেশপ্রেমিক হইতো তাহলে এই ছেলেদের বুকে গুলি করতে, ক্ষমতার জন্য ছেলেদের বুকে গুলি করা তার সম্ভব ছিল না। উনি ক্ষমতার জন্য মানুষ, কত নিরীহ মানুষ, হাজার হাজার মানুষকে হত্যা করেছেন। এই ক্ষমতা তো উনি রাখতে পারলেন না শেষ পর্যন্ত। এই ক্ষমতা দিয়ে উনি কি করবেন? আমরা তো এমন বাংলাদেশ চাই নাই, আমরা স্বাধীনতার পরে এমন বাংলাদেশ চাই নাই। আমরা চেয়েছিলাম যে একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। কিন্তু শেখ হাসিনা বর্তমান বাংলাদেশকে অন্ধকারে ঠেলে দিয়ে চলে গেছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ। ধন্যবাদ। আব্দুল আলিম। আব্দুল আলিম আনমিউট করেন, মিউট আছে, মাইক্রোফোনটা আনমিউট করে বলেন। মনির ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? মনির ভাই, মাত্র একটা রিপোর্ট আসছে, তপন মজুমদার তিনি বলছেন যারা আওয়ামী লীগের পক্ষে রাজনীতি করছে, লাফালাফি করছে, এমন ব্যক্তিদের উপরেই হামলা হচ্ছে। হ্যাঁ, এখন এটা আসলে মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে না। এই যে তপন মজুমদার, ইনি হিন্দু ঐক্য ফ্রন্টের কি জানি আছেন, উনি বলছেন যে এটা আওয়ামী লীগ যারা করেছে হয়তো তাদের উপরে হামলাটা হচ্ছে, কিন্তু ধর্মকে কেন্দ্র করে ঢালাও ভাবে কোনো হিন্দু বা মন্দিরে আক্রমণ হচ্ছে না। এটা বাংলা ভীষণে এইমাত্র আমি দেখলাম। জি, ধন্যবাদ। জি, আসসালামু আব্দুল আলিম আলাইকুম, বলেন। আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। মনির ভাইকে হ্যাঁ ভাইয়া, আমাকে আজাদ ভাই, একটু দর্শকের প্রশ্নটা শেষ করি আমরা প্লিজ। আজাদ ভাই তর্ক বিতর্কে একটু পড়ে যাই, দর্শকের প্রশ্নটা শেষ করি। দর্শকের প্রশ্নটা, জি হ্যাঁ, আব্দুল আলিম বলেন। আজাদ ভাই এটারও পক্ষে না, বলতেছি রাজনৈতিক আর কি, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে না, যে ধর্মের কারণে ধর্মীয় সংস্কৃতি, আমি সেটা বলতে চাচ্ছি আর কি। জি, ধন্যবাদ। হ্যাঁ, জি বলেন আব্দুল আলিম বলেন। আসসালামু আলাইকুম। আমি রাজত চক্রবর্তী ভাইকে আমি স্পষ্টভাবে একটা কথা জানিয়ে দিতে চাই যে আসলে আপনারা কোন মাইন্ডের লোক, আসলে কোন মাইন্ডের লোক হলে এই ধরনের কাজ করা যায়। আপনারা অবশ্য জানেন যে কোটা আন্দোলন নিয়ে দেশে কি পরিস্থিতি হয়েছে এবং ছাত্ররা কোথায় কোথায় কিসের জন্য আক্রমণ করেছে। আপনারা দেখেছেন যে কোটা আন্দোলন শেষ হওয়া পর্যন্ত কোথায় কোথায় ছাত্ররা আক্রমণ করেছে বা কিসের জন্য করেছে। আমরা সকলেই দেখেছি যে যেগুলো সরকারি ভবন এবং যেগুলো আওয়ামী লীগের লোকের বাসা, যারা এতদিন ঘোষ খেয়ে খেয়ে তাদের যে গাড়িগুলা তৈরি করেছে, সেইগুলো সাধারণ ছাত্ররা পুড়িয়ে দিয়েছে। আর এখন যখন আন্দোলন শেষ হয়ে গেল, যখন শেখ হাসিনা যখন দেশ থেকে চলে গেল, তখনই কেন মন্দিরের মধ্যে আগুন দেওয়া হলো, তখনই কেন হিন্দুদের বাড়িতে আগুন দেওয়া হলো? এটা কিন্তু খুব যৌক্তিক একটা কথা, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর এইটুকু মেধা যদি আপনার মাথায় না থাকে, তাহলে আপনারা কিভাবে এইভাবে রাস্তার মধ্যে নেমে আসছেন যে হলো আমাদেরকে কেন পুড়িয়ে দেওয়া হলো? এটা একদম স্পষ্ট, এটা আমরা সকলেই জানি যে এটা কোন দলের কাজ বা কোন দল এই কাজগুলো করতে পারে। আর আপনি একটা হুজুরকে প্রশ্ন করেছিলেন, যে প্রশ্নটা মনে হয় হুজুর বুঝতে পারেন নাই বা
উত্তর দিতে মানে ব্যস্ত হয়ে গেছিলেন কথার মধ্যে, সেজন্য উত্তর দিতে পারেন না। আমি সেটা বলতেছি যে আপনি বলেছিলেন, হুজুর যখন বলল যে এগুলা ভারতের একটা চক্রান্ত, ভারত এখানে তাদের লাভকে আরো বেশি লাভ করতে চাইতেছে, তাদের দেশ মানে এই দেশটাকে তারা এতদিন যেভাবে ছিনিয়ে নিয়েছে বাংলাদেশের মালামাল, সেইভাবে আবার এই দেশটাকে আবার স্বাধীন যে দেশটা হলো, এই স্বাধীনতাকে আবার বিলম্ব করতে যাচ্ছে। সেজন্য আমি আপনাকে একটা নিউজ দেখাই, আপনি নিউজটা দেখেন যে কিভাবে তারা উস্কিয়ে দিচ্ছে বাংলাদেশের মানুষকে, কিভাবে উস্কিয়ে দিচ্ছে। এই দেখেন, আমি দেখাচ্ছি, এটা হলো রিপাবলিক বাংলা, এটা হচ্ছে ভারতের একটা নিউজ, আমি দেখাচ্ছি। আপনি শেখ মুজিবুর রহমানকে নিয়ে অনেক অশ্লীলতা করেছেন, অনেক নোংরামি করেছেন, আপনারা হয়তো নিজেরা মনে করছেন সেটা। সাউন্ডটা আমরা শুনতে পাচ্ছি না, একটু সাউন্ডটা বাড়িয়ে দিতে হবে। সাউন্ডটা শুনতে পাচ্ছি না আমরা। আব্দুল আলিম, সাউন্ডটা শোনা যাচ্ছে না ভিডিও। জি জি জি। আপনার মাইক্রোফোনটার কাছে। আপনি শেখ মুজিবুর রহমানকে নিয়ে অনেক অশ্লীলতা করেছেন, অনেক নোংরামি করেছেন, আপনারা হয়তো নিজেরা মনে করছেন সেটা, কিন্তু বাংলাদেশের হিন্দুদের নিয়ে, বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে আর একটা, আমি রিপিট করছি, আর একটা অসভ্যতা আর একটা নির্যাতনের ঘটনা যদি আমি বাংলাদেশ থেকে শুনতে পাই, তাহলে এই যে কভারেজ জবাব চায় বাংলাতে ময়ূকের, সেটা আরো ডাবল হবে, সেটা আরো অ্যাগ্রেসিভ হবে, সেটা আরো চোখে চোখ রেখে জিজ্ঞেস করবে মোহাম্মদ ইউনূসকে, ডাক্তার বাবু আপনি আসলে করছেনটা কি, আপনি পারবেন? আমি এইটুকু শুনিয়ে আমি বলতে চাই যে এতদিন যে মানুষগুলোর উপর অত্যাচার হলো, এতদিন যে মুসলমানের উপর বা সাধারণ ছাত্রদের উপর অত্যাচার হলো, তখন তো আমরা কোনো নিউজে, কোনো ভারতের নিউজে আমরা তো দেখতে পেলাম না যে এরকম হচ্ছে, শেখ হাসিনা তুমি কেন এরকম করতেছো। কিন্তু এখন যখন শেখ হাসিনা যখন দেশের বাইরে ভারতের মধ্যে চলে গেল, যখন ডক্টর ইউনূস আসলো এখানে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে, তখন কেন এখানে নিউজ করা হচ্ছে। আমি এর আগেও এই চ্যানেলের মধ্যে একটা নিউজ দেখেছি যে তারা বঙ্গবন্ধুর যে ভাস্কর্য ভাঙ্গা হচ্ছে সেটা দেখিয়ে, সেই ভিডিও দেখিয়ে বা আগের কোনো ভিডিও দেখিয়ে তারা বলতেছে যে কি বলে, হিন্দুদের বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে। এটা আপনাকে মাথায় রাখতে হবে যে এখন কোন দলটা বিপদের মধ্যে আছে বা কোন দলটা এটা করতে পারে।